দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঘুষ দুর্নীতির শীর্ষে বিআরটিএ, আছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি অফিস, বলছে বিবিএস। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যবহার হবে বিলবোর্ড ও অনলাইন, জরিমানা বেড়ে হচ্ছে 3 গুণ। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও মতভিন্নতা, এমপির সঙ্গে জেলা পরিষদ ও সিটি মেয়র যুক্ত করার দাবি। মেঘনার ইলিশে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা ও ভারী ধাতু, গবেষণা আরও বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। দর্শক, এবারে পুরো আয়োজনে যাচ্ছে। গত 1 বছরে সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন 31.67% নাগরিক। ঘুষ দুর্নীতির হার সবচেয়ে বেশি বিআরটিএতে, এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট অফিস এবং ভূমি অফিস। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে 2025-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সিটিজেন পারসেপশন সার্ভে 2025 প্রকাশ করা হয়। দেশের 64 জেলায় পরিচালিত এই সার্ভেতে মোট 84,807 জন নারী ও পুরুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন বিআরটিএতে, যার হার 63.29%। এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, যেখানে ভুক্তভোগীর হার 61.94%। এছাড়া পাসপোর্ট অফিসে 57.45% এবং ভূমি রেজিস্ট্রি অফিসে 54.92% মানুষ ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এসব প্রতিষ্ঠানের লেনদেন ব্যবস্থা অনলাইন ভিত্তিক করা গেলে ঘুষ ও দুর্নীতি কমে আসবে। খুবই উদ্বেগজনক তা হলো যে বিআরটিএ অফিসে আমরা আসার পর তো একটা অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারাইজ করছি যাতে সরাসরি কাউকে না যেতে হয়। এছাড়া জরিপে আরও বলা হয়, দেশের 15.19% নাগরিক সন্ধ্যার পর একা চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে নিজে নিরাপদ, যত কম শতাংশই হোক অনিরাপদ বোধ করাটা একদমই গ্রহণযোগ্য না। বিবিএস এর জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী গত 1 বছরে দেশের 19.31% মানুষ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। নারীদের মধ্যে এই হার 19.62%। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্বাধীনভাবে মতামত প্রকাশ সহ বিভিন্ন বিষয় জরিপে উঠে এসেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় পোস্টার থাকছে না, তবে বিলবোর্ড ও অনলাইন ব্যবহারের সুযোগ থাকছে। আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 50,000 টাকা থেকে 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না উপদেষ্টারা। এসব বিধান রেখে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইসির 7ম কমিশন সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে প্রায় 4 ঘণ্টা আলোচনা করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর প্রার্থিতা বাতিলের ধারা এবার আচরণ বিধিতে যোগ করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা মণ্ডলীদের প্রচারণায় অংশ না নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। সরকারি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রপার্টি ইত্যাদি ব্যবহারের উপরে আরও নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। শব্দের মান 60 ডেসিবেলের মধ্যে রাখা সহ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণায়। দল ও প্রার্থী উভয়কে আচরণ বিধি মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার আছে, ফেস্টুন আছে, বিলবোর্ড নতুনভাবে অ্যাড হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, লিফলেট আছে, হ্যান্ডবিল আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে এবং সব প্রার্থীকে একটি প্ল্যাটফর্ম থেকে ইশতেহার ঘোষণার বিধান করা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে জরিমানার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা
করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। তবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই খসড়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ইসি। বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার বনানীতে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি। এ সময় জানানো হয়, গত 3 সপ্তাহে বিভিন্ন অভিযানে 56টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম বলেছেন, মব ভায়োলেন্স নিয়ন্ত্রণেও সেনাবাহিনী কাজ করছে। সুব্রত বাহিনীর মতো শীর্ষ সন্ত্রাসীদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার মধ্য দিয়েই শেষ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৃহস্পতিবারের বৈঠক। ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত একাধিক রাজনৈতিক দল। আবার কেউ কেউ এর সঙ্গে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের মেয়রদের যুক্ত করতে চাইছেন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারে সবাইকে এক ছাতার নিচে আনতে রাজনৈতিক দলগুলোর সাথে বিরামহীন আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে আলোচনায় প্রাধান্য পায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। বৈঠকে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল সংসদের 2 কক্ষ, জেলা পরিষদের সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়রদের সমন্বয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেয়। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এইটুকু জায়গা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বর্তমান পদ্ধতি, সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান। বাংলাদেশ জামাত ইসলামী সেটা হচ্ছে যে আপার হাউস, লোয়ার হাউস মেম্বার, এবং এটাকে কনস্টিটিউয়েন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউয়েন্সি মানে ইলেকট্রাল কলেজ, সেটা আরেকটু এক্সটেন্ডেড করা। আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে, যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড হবে, তখন দেখা যায় রাষ্ট্রটা এককেন্দ্রিক হয়ে যায়। তবে বিএনপি সহ একাধিক দল উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের সদস্যদের ভোটে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত করার পক্ষে মত দিয়েছে। বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, অমীমাংসিত বিষয় নিয়ে রবিবার সকাল 10:30টায় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। আগামী সপ্তাহে আরও কিছু বিষয় আমরা আরও বেশি কাছাকাছি একমতের জায়গায় আসতে পারব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈঠক শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বলেছেন, এই ছুটি এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানিয়েছেন
প্রসিকিউটর। এ সময় আদালত এমিকাস কিউরি নিয়োগের বিষয়ে জানতে চান। প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 41 ধারা অনুযায়ী এক বা একাধিক এমিকাস কিউরি নিয়োগ দেওয়া যেতে পারে। আগামী 25 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা থাকা টাকার পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। এতে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে 8,500 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে তাদের দেশের ব্যাংকগুলোর দায় এবং সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। গত এক যুগ ধরে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে ব্যাংকটি। এতে নির্দিষ্ট গ্রাহকের তথ্য প্রকাশ করা হয়নি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ 58 কোটি 95 লাখ সুইস ফ্রাঁ। 2023 সালে এই সংখ্যা ছিল 1 কোটি 77 লাখ সুইস ফ্রাঙ্ক টাকায়, যার পরিমাণ 264 কোটির মতো। প্রতিবেদনে অভূতপূর্ব এই উল্লম্ফনের কারণ উল্লেখ করা হয়নি। বাংলাদেশের নদীমুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। শুধু তাই নয়, রয়েছে আরও ভারী ধাতু। এসব কণা প্লাস্টিক ব্যাগ, বোতল, সিনথেটিক কাপড়, টায়ার কিংবা কসমেটিক্স থেকে এসে পড়ে নদী এবং সাগরে পড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। সেখান থেকেই তা গিলে ফেলে মাছ। ঝালে ঝোলে অম্বলে, ভাজায় ভাঁপায়, এমন বাহারি পদে বাঙালির রসনা থেকে যেন মস্তিষ্কে আটকে আছে ইলিশের স্বাদ ও ঘ্রাণ। উৎসবে, পার্বণে, জামাই বরণে, শ্বশুরবাড়ির উপহারে, এমনকি রাষ্ট্রীয় কূটনীতিতেও আছে এই রূপালী ইলিশের গুরুত্ব। ইলিশপ্রিয় বাঙালির কাছে এবার দুঃসংবাদ নিয়ে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা। নদীমুখে ধরা ইলিশের মধ্যে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে বলে গবেষণায় উঠে আসে। ইলিশ মাছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতুও পেয়েছেন বিজ্ঞানীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অ্যাকুয়াটিক জুওলজি রিসার্চ গ্রুপ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানীর করা এই গবেষণায় জানা যায়, 2019 থেকে 2021 সালের মধ্যে মেঘনা থেকে সংগ্রহ করা 20টি ইলিশ মাছের মধ্যে তারা 5 রঙের প্লাস্টিকের ক্ষুদ্র কণা পেয়েছেন। তবে এই গবেষণাটি আরও বিস্তৃত হলেই কেবল একটা সিদ্ধান্তে আসা সম্ভব বলে জানান এই গবেষক। ক্যাডমিয়াম সহ যে ভারী ধাতুর কথা বলা হয়েছে পাওয়া গিয়েছে ইলিশে, অল্প কিছু স্যাম্পল থেকে কাজটা করা হয়েছে, অল্প কিছু জায়গা থেকে নেওয়া। বাংলাদেশের বৃহৎ জলসীমার রিপ্রেজেন্টেটিভ অঞ্চল থেকে রিপ্রেজেন্টেটিভ পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণ নমুনা সংগ্রহ করে মেথোডোলজিটা যথাযথ ফলো করে এই কাজটি থেকে যে ফলাফল পাওয়া যায় তার ভিত্তিতে সেটি বলা, গবেষণার ফলাফল বলা প্রয়োজন বলে মনে করি। তিনি জানান, ক্ষুদ্র এই কণা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর বা নির্দিষ্ট তাপে কি পরিবর্তন হয় তারও বিস্তৃত গবেষণা প্রয়োজন। যদি সেই কন্টামিনেশন হয়ে থাকে, এগুলি অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। রান্না করলেই চলে যাবে কিনা এরকম একটা বিষয়ও পরীক্ষা নিরীক্ষা না করে তো বলা যাবে না। শুধু ইলিশ নয়, অন্য সব প্রাকৃতিক সম্পদ রক্ষায় নদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাগর উত্তাল থাকায় এলএনজি সরবরাহকারী জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। ফলে মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। একজন চালককে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টারও বেশি সময় ধরে। তবে অপেক্ষার পরও গ্যাস পাওয়া যাচ্ছে না। সবগুলো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিয়ে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। আমি প্রথমে গেছি বরপুল গ্যাস নেওয়ার জন্য, ওখানেও পাম্প বন্ধ। তারপর আসলাম তাসপিয়া পাম্পে সাগরিকার আগে, ওটাও বন্ধ। এখন আসলাম টাইগার পাস, ওটাও বন্ধ। লাস্টে এটাতে আসলাম,
ওই আপনার ওয়াশার মোড় পাম্প এটাতে আসলাম, এখন এটাও বন্ধ। গ্যাস তো কালকে রাতের থেকেই সংকট, গ্যাস কোনো রকমে কোনো পাম্প থেকে নিতে পারতেছি না। এখনো আমার গাড়িতে গ্যাস নাই, আমি জায়গার থেকে লড়তেও পারতেছি না। গ্যাস পাম্প সবগুলো বন্ধ, তারপর সকালে নিতে পারিনি, তো 11টার দিকে বেরিয়ে দেখতেছি গ্যাস নেওয়ার জন্য গ্যাস পাই কিনা। এখানে আসলে লাইন দিছি, তো বলতেছে এখানে লাইনে গ্যাস নাই। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার বিষয়ে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না। কাস্টমাররা গ্যাস পাইতেছে না, আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না। ওইটা যদি আগে থেকে জানাই তো মনে করেন কাস্টমাররা অন্য একটা নিত, পদক্ষেপ নিত। দিব থেকে লাইনের গ্যাস থাকলে না দিব, লাইনে গ্যাস নাই, বন্ধ। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে অসুবিধা হওয়ায় নগরীতে গ্যাস সরবরাহ সংকটে পড়ে, ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেড়ায় আজকের মধ্যে সমস্যার সমাধানের আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা নেমে আসে 195 মিলিয়নে। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের 3 জন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত 1:15টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। পরে একটি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের একটি দল। তাদের কাছে তথ্য ছিল মাদক কেনাবেচার। বুধবার মধ্যরাত 12:20 দিকে ফকিরাপুলে তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করে। এ সময় প্রাইভেট কার থেকে একজন অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের 3 জন সদস্য গুলিবিদ্ধ হন। রাতে ঘটনার সময় বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও একটি খাবার দোকান খোলা ছিল। সেই দোকান মালিক জানান, গোলাগুলি দেখে তিনি সেখান থেকে সরে যান। প্রাইভেট গাড়িতে তারা আটকাইছে, মোটরসাইকেল 2 সাইডে তাইয়া আটকানোর পরে গেটটা খুলতে চেষ্টা করছে, খুলছে, খোলা পরে টাইনা নামাই দিয়ে চাইছিল, কিন্তু নামাইতে পারে নাই। পরে দেখলাম পিস্তল বার করলো একটা, যেই লোকটা পিস্তল বার করে উপর দিকে গুলি করার পরে সবাই যাইতেছে। আমাদের রাত 12টা পর্যন্ত হোটেল খোলা থাকে, 12টা বন্ধের পরে সকাল 8টা বাজে দেখছি পুলিশ আইতে আছে। পুলিশ আইতে একের পরে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, বললাম যে এদিকে গোলাগুলি হয়েছে, এটা আমরা শুনছি, এতটুকুই। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এদের মধ্যে চিকিৎসা শেষে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপর 2 পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা পলাতক তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি, এবং এই মাদকগুলোর উৎস সন্ধান সহ যারা মাদক কারবারে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এসব মাদক ব্যবসায়ীদের সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সাথে ব্যবহৃত অস্ত্রের উৎস কোথায় সেটাও তদন্ত করা হবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকতে পারবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজঙ্গের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটি এর ড্রেস ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধনকালে এই উপদেষ্টা এই কথা জানিয়েছেন। তিনি জানান, ড্রেজিং ইনস্টিটিউটের উপর সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশে এই কাজের সুযোগ সৃষ্টি হবে। শিমুলিয়া ঘাটে ইকো পার্ক করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 7ম দিনেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন দিয়ে নতুন করে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা শুরুর কথা জানিয়েছে IRGC। এদিকে চলমান সংঘাত নিয়ে ফোনে কথা বলেছেন ইরানের 2 বন্ধু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রমশ ঘোলাটে হচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। প্রতিদিনই যেন হামলার তীব্রতা বাড়াচ্ছে দেশ দুটি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি হাসপাতাল। এতে কমপক্ষে 271 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 2300 জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে হাসপাতালে হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি হাসপাতাল নয়, তার কাছে থাকা একটি সামরিক স্থাপনা হামলা চালিয়েছে তারা। হাসপাতালে হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় দেশের জনগণকে সর্বশক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে ইরানের আরাকে অবস্থিত পরমাণু চুল্লি ও নাতানজ সহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের নিহতের সংখ্যা 240 জনে দাঁড়িয়েছে। সংঘাত বাড়তে থাকায় বৃহস্পতিবার রাতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই অবস্থায় চলমান উত্তেজনা নিয়ে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানান দুই নেতা। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। বিসিবি সভাপতির প্রেসিডেন্টস অ্যাডভাইজার কমিটিতে 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক বার্তায় বোর্ড জানিয়েছে, পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি। কমিটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আবিদ হুসাইন সামিকে। তিনি ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে দেশে পরিচিত। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদিকে। আর দর্শক, এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ঘুষ দুর্নীতির শীর্ষে বিআরটিএ, আছে আইন প্রয়োগকারী সংস্থাও, পাসপোর্ট ও ভূমি অফিস, বলছে বিবিএস। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যবহার হবে বিলবোর্ড ও অনলাইন, জরিমানা বেড়ে হচ্ছে 3 গুণ। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও মতভিন্নতা, এমপির সাথে জেলা পরিষদ ও সিটি মেয়র যুক্ত করার দাবি। মেঘনার ইলিশে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা ও ভারী ধাতু, গবেষণা আরও বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।